আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি এই কোভিড পরিস্থিতিতেও তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ এবং নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন দিচ্ছ। যদিও দীর্ঘদিন যাবৎ আমরা এই অনলাইন ভিত্তিক ক্লাস নিয়ে আসতেছি এবং এই অনলাইন ভিত্তিক ক্লাস এটা আমাদের ফিজিক্যাল যে ক্লাস আমরা দিই, ক্লাসে সরাসরি তোমাদের উপস্থিতিতে, এইটার বিকল্প হতে পারে না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটাই সবচেয়ে বেস্ট বিকল্প। কারণ এর চেয়ে বেশি কিছু করা হয়তোবা এখন পর্যন্ত সম্ভব না। সুতরাং আমাদেরকে এইভাবে অনলাইন ক্লাস চালিয়ে যেতে হবে যতদিন না আমরা আবার আমাদের ক্লাসরুমে ফিরে যেতে পারছি। তো আমরা দীর্ঘদিন যাবতই এই অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর উপরে ক্লাস নিয়ে আসতেছি। আমরা এই বিষয়ে, এই কোর্সে অনেকগুলো অধ্যায় আমরা এখন পর্যন্ত আমরা আলোচনা করেছি। এর মধ্যে প্রথম ছিল অ্যাকাউন্টিং ফর ওনার্স ইকুইটি, এরপর ছিল অ্যাকাউন্টিং ফর ব্যাংকরাপসি অ্যান্ড লিকুইডেশন, এরপর আমরা শুরু করেছি অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস। অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস এটা অনেক বড় একটা অধ্যায়। এখানে আমরা আগেও আলোচনা করেছি 4টা বা 5টা ভাগ আছে এবং প্রত্যেকটা ভাগ এক একটা অধ্যায়ের মতো। তো এখন আমরা এই চ্যাপ্টার বা এতদিন যেই পড়াশোনা করেছি, তোমরা জানো আমাদের নির্দিষ্ট কোনো রেফারেন্স বুক ছিল না। আমরা সময় সুযোগ মতো যখন যেই বই থেকে সম্ভব হয়েছে সেই বই থেকে আমরা এই কোর্সের সিলেবাসের বিষয়গুলো কভার করার চেষ্টা করেছি। যেমন আমি প্রথম অ্যাকাউন্টিং ফর ওনার্স ইকুইটি, এটা ওল্ড থার্ড ইয়ার যারা ছিল তাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং বই থেকে পড়িয়েছি। তেমনি অ্যাকাউন্টিং ফর ব্যাংকরাপসি অ্যান্ড লিকুইডেশন, এইটা আমরা পড়িয়েছি মিলেনিয়াম পাবলিকেশনের ওল্ড থার্ড ইয়ারের একটা বই থেকে। আমরা অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ এইটা পড়াচ্ছিলাম ওল্ড সেকেন্ড ইয়ার, যারা আগে সেকেন্ড ইয়ারে পড়তো তাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কমার্স পাবলিকেশনের বই থেকে। এইভাবে আমরা বিভিন্ন বই থেকে এক একটা অধ্যায় পড়তেছিলাম, যেটা আসলে আমার জন্য যেমন একটা কষ্টকর বিষয় এবং আমার চেয়ে তোমাদের জন্য এটা আরও বেশি কষ্টকর বিষয়। কারণ অনেকগুলো বই থেকে পড়াইলে অনেকগুলো বই একসাথে সংগ্রহ করা একটা দুষ্কর ব্যাপার, একটা খরচের ব্যাপার। আবার এখানে পড়াশোনার আগ্রহটাও কমে যায়। কিন্তু আমাদের হাতে আসলে বিকল্প ছিল না, কারণ এই কোর্সের কোনো একক নির্দিষ্ট বই তখন এতদিন পর্যন্ত বাজারে ছিল না, যার ফলে আমরা একটা নির্দিষ্ট বই থেকে তোমাদের সিলেবাসের সবগুলো টপিক কভার করতে পারছিলাম না। কিন্তু আজকে ক্লাসের শুরুতেই আমি একটি সুখবর দিয়ে তোমাদের ক্লাসটা শুরু করব। সেটা হচ্ছে, এখন থেকে আমাদের আর বিভিন্ন বইয়ের পিছনে দৌড়াতে হবে না। আমরা একটা নির্দিষ্ট বই ফলো করলেই আশা করি আমাদের সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যাবে। কাজেই আমরা এখন থেকে একটা নির্দিষ্ট বই ফলো করব। তাহলে সেই নির্দিষ্ট বইটি কোনটি, কি বই, তো সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হচ্ছে, দেখো, এখন থেকে আমরা যেই বইটা তোমাদের সাথে সবসময়ই শেয়ার করব বা যেই বই থেকে আমি সবগুলো ক্লাসই এই কোর্সের উপরে সবগুলো ক্লাস পরিচালনা করব, সেটা হচ্ছে অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা উচ্চতর আর্থিক হিসাব বিজ্ঞান কমার্স পাবলিকেশন। এই বইটা তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী, তোমাদের ইয়ার থেকে যে সিলেবাস কার্যকর, এই সিলেবাস অনুযায়ী নতুন করে রচিত হয়েছে।
এবং খুব শীঘ্রই অর্থাৎ গত কয়েকদিন আগেই এই বইটা বাজারে এসেছে। তাই আমরা এখন থেকে এই বইটাই ফলো করব এবং এই নির্দিষ্ট একটি বই ফলো করব আমরা পরবর্তী সবগুলো ক্লাসে। এবং আরও একটা সুখবর তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা জেনে খুশি হবা যে এই বইয়ের যে যারা লেখক রিটেন বাই, এখানে 5 জন লেখক আছে। এর মধ্যে লাস্ট নেমটা দেখো, এমডি মাসুদ রানা, বিসিএস জেনারেল এডুকেশন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ, ঢাকা। অর্থাৎ এই বইয়ের লেখক তালিকায় আমিও আছি। এবং এই বইটা চেষ্টা করা হয়েছে, যেহেতু নতুন সিলেবাস, সর্বশেষ লেটেস্ট ইনফরমেশন এবং আপডেট তথ্য দিয়ে এই বইটা তোমাদের জন্য তৈরি করার চেষ্টা করা হয়েছে। আশা করি এই বইটা তোমাদের এই শুধু থার্ড ইয়ারের এই কোর্স পরিচালনায় না বা কোর্স এর জন্য না, এটা তোমাদের ভবিষ্যতেও বিভিন্ন প্রয়োজনে কাজে লাগবে সে আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা ক্লাস শুরু করব। তাহলে তোমরা আশা করি নিজেরা সবাই এই বইটা সংগ্রহ করে নেবে খুব শীঘ্রই, কারণ দিনে দিনে কিন্তু সময় অনেক পার হয়ে গেছে। হয়তোবা অনেকেই ওইভাবে পড়াশোনা শুরু করেনি। আমরা যদিও বিভিন্ন উপায়ে ক্লাস নিচ্ছি, হয়তোবা বইয়ের অভাবে অনেকেই ক্লাস শুরু করেনি বা নিজেরা পড়াশোনা শুরু করেনি ওইভাবে, কারণ এক এক চ্যাপ্টার আমরা এক এক বই থেকে পড়াচ্ছি। তো সবগুলা বই হয়তো তোমাদের সংগ্রহ করা সম্ভব হচ্ছিল না। কাজেই তোমরা খুব শীঘ্রই এই বইটা সবাই সংগ্রহ করে নেবে এবং তোমাদের বন্ধু যারা আছে, সেটা ঢাকা কলেজের হোক অথবা সাত কলেজের অন্য কোনো কলেজের হোক, তাদেরকেও তোমরা বলবে এই বইটা বাজারে বের হয়েছে এবং তোমরা প্রয়োজন হলে আমার নামও রেফার করতে পারো যে আমাদের স্যার এই বইয়ের লেখকের হিসাবে আছে। কাজেই তারাও যাতে এই বইটা কিনে এবং তারাও যাতে উপকৃত হয়, এই জন্য তোমাদের বন্ধুদেরকেও এই ব্যাপারে উৎসাহিত করবে। তাহলে আজকে আমরা শুরু করব অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস, রিটায়ারমেন্ট অ্যান্ড ডেথ অফ পার্টনার্স। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা আবার উদ্বিগ্ন হতে পারো যে স্যার আমরা তো এই বই এতদিন অন্য বই থেকে পড়লাম, বিশেষ করে এই পার্টনারশিপ বিজনেস এইটা আমরা একটা বই থেকে পড়লাম, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের সিলেবাস থেকে পড়লাম, এখন আবার এই চ্যাপ্টারের এই আরেকটা অংশ যদি আবার এই বই থেকে পড়ি তাহলে কোনো সমস্যা হবে কিনা। এখানেও তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে, যেহেতু আমরা এতদিন যে বইটা ফলো করেছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কমার্স পাবলিকেশন সেকেন্ড ইয়ারের, সেই বই ওইটাও ছিল কমার্স পাবলিকেশনের বই আর এই বইটাও কমার্স পাবলিকেশনের বই। এবং ওইখানেও অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস ছিল, এইখানেও অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস। অর্থাৎ আগে যেটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ছিল, সেটা সিলেবাস পরিবর্তন হওয়ার কারণে সেটা এখন সেকেন্ড ইয়ারে না হয়ে থার্ড ইয়ারে তোমাদের অ্যাডভান্স ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে চলে আসছে। অর্থাৎ যেহেতু একই টপিক এবং একই পাবলিকেশনের বই, কাজেই ওই সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের যেই পার্টনারশিপ বিজনেসের উপরে যেই আলোচনাগুলো ছিল, এটা কিন্তু বড় একটা অংশ অনেকটা এই বই চলে আসছে, কারণ একই পাবলিকেশনের বই, একই অধ্যায়ের উপরে বই, একই টপিকের উপরে বই। কাজেই এতদিন যারা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং ফলো করেছো, যদি কেউ করে থাকো, তোমরাও যদি এখন থেকে এই বই ফলো করো তাহলে কোনো সমস্যা হবে না, কারণ ওইটার একই রকম ধারাবাহিকতা, একই রকম আলোচনা, কারণ ওই ইনফরমেশন আর এই ইনফরমেশনে তেমন কোনো পার্থক্য নাই। তো এই জন্য আমরা এখন থেকে এই বইটাই নিয়মিত ফলো করব। তোমরা অবশ্যই খুব দ্রুত এই বইটা সংগ্রহ করে নেবে এবং তোমাদের বন্ধুদেরকেও, বিশেষ করে সাত কলেজের যারা আছে তাদেরকেও এই বইটা সংগ্রহ করে নিতে বলবা। তাহলে আমরা আজকে শুরু করছি অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ বিজনেস এর রিটায়ারমেন্ট অ্যান্ড ডেথ অফ পার্টনার্স। এতদিন কিন্তু আমরা গত ক্লাসগুলোতে অ্যাডমিশন অফ পার্টনার্স দেখছি, অর্থাৎ একটা রানিং বিজনেসের মধ্যে যদি নতুন কোনো পার্টনার অ্যাড করা হয় তখন তার অ্যাকাউন্টিং সিস্টেমটা কী হবে। এখন আমরা আজকে ক্লাসে দেখব একটা রানিং বিজনেস থেকে যদি একজন অংশীদার রিটায়ারমেন্টে চলে যায় অথবা একজন অংশীদার যদি মারা যায়, তাহলে তার হিসাব রক্ষণ প্রক্রিয়াটা কীরকম হবে। আরও এখানে বলে রাখার প্রয়োজন, সেটা হচ্ছে যে এই অধ্যায়ের প্রত্যেকটা অংশই
অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা অংশ অনেক বড় আলোচনা। আমরা অ্যাডমিশন অধ্যায়ে বা অ্যাডমিশন অংশে 3টা ক্লাস নিয়েছি। আসলে হয়তো 3টা ক্লাস যথেষ্ট না, কিন্তু আমাদের যে পরিমাণ পড়া বাকি আছে, যে পরিমাণ সামনে সিলেবাস বাকি আছে, সেইগুলো যদি আমি মোটামুটি টাচ করতে চাই, এই জন্য তাহলে আমার এক একটা অধ্যায়ে সেখানে আমার এই পার্টনারশিপ অধ্যায়ে তো এটা একটা অংশ, ওখানে 3টা আমি ক্লাস নিয়েছি, এর চেয়ে বেশি ক্লাস নেওয়া আসলে সম্ভব হচ্ছে না। কাজেই কিছুটা তোমাদের আমি জানি হয়তো বা এখনও কিছু কনফিউশন থাকতে পারে, তো ওইটা আশা করি এই অংশে আইসা আরও একটু পরিষ্কার হবে। কারণ অ্যাডমিশনের যে আমাদের হিসাব প্রক্রিয়া ছিল, অ্যাকাউন্টিং প্রসেস ছিল, রিটায়ারমেন্টে অনেকটাই মিল আছে, কিছুটা পার্থক্য আছে। কাজেই এইখানেও তোমরা অ্যাডমিশনের চ্যাপ্টারের আলোচনাগুলো অনেক কিছু পাবা, সাথে নতুন কিছু হয়তো পাবা, সেইগুলো তোমাদেরকে অ্যাড করে নিতে হবে। আর আমাদের সামনে আরও অনেক সিলেবাস বাকি আছে, সেগুলোও আমাদেরকে দেখতে হবে। এই জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো তোমরা অতি শীঘ্রই বইটা কিনে প্র্যাকটিস শুরু করে দেবা, কারণ এখানে অনেক প্রবলেম দেওয়া আছে। আমরা একটা প্রবলেম ক্লাসে আলোচনা করলে তোমরা যদি আরও 5টা 6টা প্রবলেম নিজেরা প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমরা আগাইতে পারবা, আমরাও আগাইতে পারবো। তাহলে আমরা শুরু করতেছি। আজকে হচ্ছে রিটায়ারমেন্ট অ্যান্ড ডেথ অফ এ পার্টনার, অ্যাকাউন্টিং প্রসেস ফর রিটায়ারমেন্ট অফ পার্টনার্স। এখন একটা রানিং বিজনেস, মনে করো এ, বি অ্যান্ড সি, 3জন পার্টনার, তারা 2:1 এই অনুপাতে লাভ লোকসান বন্টন করে। এখন এর মধ্যে থেকে এই বি, সে রিটায়ারমেন্টে যাচ্ছে, সে বিজনেস থেকে অবসরে যাচ্ছে, সে আর বিজনেস কন্টিনিউ করবে না। তাহলে এতদিন আমাদের হিসাবটা ছিল এ, বি, সি 3জন অংশীদারকে নিয়ে, 3জনের ক্যাপিটাল, 3জনের অ্যাসেট, 3জনের লায়াবিলিটি, সব কিছু 3জনের মধ্যে একটা ভাগ ছিল, বা সব কিছুর মধ্যে 3জনের একটা অধিকার ছিল। এখন এই বি যখন বিজনেস থেকে রিটায়ারমেন্টে যাবে, তাহলে বিজনেসের মধ্যে বি এর অংশ যা আছে সেগুলো হিসাব করে তাকে আমাকে দিয়ে দিতে হবে, এবং নতুন করে আমার বিজনেসটা আবার এ এবং সি 2জনের মধ্যে কন্টিনিউ করবে। তাহলে অনেকগুলো বিষয় এর সাথে জড়িত। তাহলে কি কি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, বা রিটায়ারমেন্টের সময় কি কি বিষয় আমাকে হিসাবভুক্ত করতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড প্রফিট। এ, বি, সি 3জন অংশীদার যখন ছিল, মনে করো বিজনেসের জেনারেল রিজার্ভ আছে 10,000 টাকা, তো জেনারেল রিজার্ভ 10,000 টাকা, এই 10,000 টাকা এটা লাভ থেকে এই রিজার্ভ হিসাবে রাখা হয়েছে। এখন এই 10,000 টাকার মধ্যে এ, বি, সি 3জনের অংশ আছে, তাহলে বি যেহেতু চলে যাবে, তাহলে এই জেনারেল রিজার্ভটা এখন আমরা এ, বি, সি 3জনের মধ্যেই বন্টন করে দিব, যার যার লাভ লোকসান বন্টন অনুপাতে। এরকমভাবে যদি প্রফিট অ্যান্ড লস এর কোনো ব্যালেন্স থাকে, ওইগুলোকে আমার ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন অফ আনডিস্ট্রিবিউটেড প্রফিট। এটা কিন্তু আমার অ্যাডমিশন অধ্যায়ও ছিল। যদি কোনো নতুন অংশীদার আসে, তাহলে আগে রিজার্ভ অথবা প্রফিটটা এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের মধ্যে, পার্টনারদের মধ্যে বন্টন করে দিতাম আমরা। 2 নম্বর রিভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। তাহলে যখন এ, বি, সি 3জন অংশীদারের মধ্যে বি চলে যাবে, তাহলে নতুন বিজনেস শুরু করবে এ এবং সি। তো এরও আগে বি এর পাওনা মেটানোর জন্য আমার এক্সিস্টিং বিজনেসের যে অ্যাসেট এবং লায়াবিলিটিস, এটাকে রিভ্যালুয়েট করতে হবে, এবং রিভ্যালুয়েশন করার পরে কোনো লাভ যদি হয়, তাহলে সেটা বি এর অংশে পাবে, বি তার অংশ পরিমাণ পাবে, আর যদি কোনো লস হয় সেটাও বি সেই লসটা বিয়ার করবে। তাহলে আমাদেরকে 2 নম্বর কাজ হচ্ছে রিভ্যালুয়েশন অফ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, যেটা আমাদের অ্যাডমিশনের অধ্যায়েও ছিল। অর্থাৎ কোনো নতুন অংশীদার নেওয়ার পূর্বে আমরা অ্যাসেট এবং লায়াবিলিটিকে রিভ্যালুয়েশন করতাম। দেন চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও। এতদিন 3জন অংশীদার ছিল, কাজেই প্রফিট শেয়ারিং রেশিও 3টা ছিল। এখন একজন চলে গেলে নতুন করা আবার 2জনের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও হবে। এখন এ, বি, সি 3জনের অংশীদার প্রফিট শেয়ারিং রেশিও ছিল 2:1। এখন যখন সে কাটা বাদ যাচ্ছে এ এবং সি, এই 2জনের মধ্যে নতুন প্রফিট শেয়ারিং রেশিও হবে
সেটা আগেরটা হতে পারে 8:1, এটাও হইতে পারে, অথবা নতুন করে 3:2 এটাও হইতে পারে। তার মানে আগে যেমন 3 জনের মধ্যে শেয়ারিং ছিল, এখন 2 জনের মধ্যে হবে, এবং সেই 2 জনের মধ্যে শেয়ারিংটা আগের রেশিও তো হতে পারে, আবার নতুন করে কোনো রেশিও হইতে পারে। তাহলে আমাদের চেঞ্জেস ইন প্রফিট শেয়ারিং রেশিওতে চেঞ্জ আসবে, সেটা কি হবে সেটাও আমাদের কনসিডারেশন নিতে হবে। দেন অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইল। রানিং বিজনেসে যদি কোনো গুডউইল রেকর্ড করা থাকে আগে থেকে, তাহলে সেটাকে আমার রিইভালুয়েট করতে হবে যে এখন গুডউইলের মূল্য কি বেশি আছে না কম আছে। অথবা যদি রেকর্ডেড কোনো গুডউইল না থাকে, তারপরও আমাদেরকে আবার রিভ্যালুয়েশন করতে হবে বা ভ্যালুয়েট করতে হবে যে বিজনেসে কোনো গুডউইল আছে কিনা। যদি গুডউইল থাকে, তাহলে যদিও রেকর্ড করা নাই, এটা জেনারেটেড গুডউইল অর্থাৎ বিজনেস করার দ্বারা মার্কেটে সুনাম প্রতিষ্ঠা হয়েছে। যেহেতু বিজনেস করার দ্বারা আস্তে আস্তে সুনাম প্রতিষ্ঠা হয়েছে, এটা জেনারেটেড গুডউইল, এবং এটা সাধারণত রেকর্ড করা হয় না প্রাথমিকভাবে। তো এখন রেকর্ড করা না থাকলেও যেহেতু মার্কেটের গুডউইল আছে, তাহলে এটার মূল্য কত সেটা একটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আর এই গুডউইল ক্রিয়েশনে কিন্তু বি এরও অবদান আছে, আর বি যেহেতু চলে যাচ্ছে, কাজে বি এর গুডউইলের অংশ বাবদ তাকে সম্পদ বা টাকা দিতে হবে। আরও কিছু রিকোয়ারমেন্ট বা আরও কিছু এখানে কার্যক্রম থাকতে পারে, যেমন যদি কেউ বছরের মাঝামাঝি রিটায়ারমেন্টে যায়, তাহলে বছরের মাঝামাঝি পর্যন্ত কত টাকা প্রফিট সেটা নির্ণয় করা, এবং সেই প্রফিটের মধ্যে রিটায়ারিং পার্সন বা রিটায়ারিং পার্টনারের অংশ কতটুকু সেগুলো নির্ণয় করা। ওইগুলো একটু রেয়ার কেস এবং একটু অ্যাডভান্স কেস, ওই দিকে আমরা যাচ্ছি না। তাহলে আর ফাইনাল পেমেন্ট অফ রিটায়ারিং পার্টনার্স। তাহলে এই সবগুলো আমার অ্যাডজাস্টমেন্ট করার পরে আমার রিটায়ারিং পার্টনার্সকে তার পাওনা আমাকে পেমেন্ট করতে হবে। তাহলে আমার রিটায়ারমেন্ট প্রসেসে এই কাজগুলো আমাকে করতে হবে। ডিস্ট্রিবিউটেড প্রফিটগুলো ডিস্ট্রিবিউশন করে দেবো, রিভ্যালুয়েশন করব আমার অ্যাসেট এবং লায়াবিলিটি, আমার প্রফিট শেয়ারিং রেশিওতে চেঞ্জ আসলে সেই চেঞ্জটা কার্যকর করব, অ্যাডজাস্টমেন্ট অফ গুডউইলের অ্যাডজাস্টমেন্ট করব, এবং ফাইনালি রিটায়ারিং পার্টনারকে তার পাওনা পরিশোধ করব। এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গেইন রেশিও, যেটা আমাদের এই চ্যাপ্টারে লাগবে। এখন গেইন রেশিও কি? গেইন রেশিও হচ্ছে, এটা সংজ্ঞা দিলে আসলে কিছু বুঝবে না, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমরা যেটা মনে করো এক্সিস্টিং বিজনেসে এ, বি অ্যান্ড সি তিনজন পার্টনার, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল মনে করো 4:3:2। এখন এখান থেকে বি রিটায়ারমেন্টে যাচ্ছে, তো বি যদি রিটায়ারমেন্টে যায়, তাদের
নিউ রেশিও মনে করো এখন এ এবং সি এর মধ্যে হচ্ছে 5:3, আগে ছিল 4:3:2, এখন এ এবং সি এর মধ্যে নতুন রেশিও তারা পরামর্শ করে ঠিক করছে হচ্ছে 5:3। তাহলে এই যে একজন পার্টনার চলে গেল এবং একজন পার্টনার চলে যাওয়ার কারণে নতুন রেশিও তারা ডিসাইড করলো। এখন নতুন রেশিও ডিসাইড করার কারণে যদি কোনো পার্টনারের গেইন হয়, অর্থাৎ আগে সে যে যতটুকু অংশ পাইতো এখন যদি আগের চেয়ে বেশি অংশ পায়, তাহলে ওই বেশি অংশটুকু হচ্ছে ওই পার্টনারের গেইন। তাহলে গেইন যে সে যে বেশি পাচ্ছে সেটা কতটুকু পাচ্ছে। এখন তাহলে গেইন রেশিও হচ্ছে চলতি ব্যবসা থেকে কোনো একজন অংশীদার যদি রিটায়ারমেন্টে যায়, আর রিটায়ারমেন্টে যাওয়ার কারণে যারা এক্সিস্টিং রয়ে যায় রিমেইনিং পার্টনার্স, তাদের কারো প্রফিট শেয়ারিং রেশিওতে যদি আগের চেয়ে বেশি পায় সে, তাহলে সে অতটুকু আগের চেয়ে গেইনার হচ্ছে, আর যতটুকু গেইনার হচ্ছে অতটুকু হচ্ছে তার গেইন রেশিও। তাহলে গেইন রেশিও কি কাজে লাগে? এখন এই গেইন রেশিও কি কাজে লাগে বা আমি কেন বের করব বা এটা জানার প্রয়োজন কি? সেটা হচ্ছে আমার এক্সিস্টিং পার্টনাররা যখন গুডউইল ক্যালকুলেশন করবে, বিজনেসে যখন গুডউইল ক্যালকুলেশন করা হবে এবং রিটায়ারিং পার্টনারকে যখন গুডউইল দিয়ে দেওয়া হবে, সেই গুডউইলটা যখন এক্সিস্টিং পার্টনারদের মূলধনের সাথে সমন্বয় করা হবে, তখন এই গেইন রেশিওতে সমন্বয় করা হবে। এই বিষয়টা আরো ক্লিয়ার হবে আজকে পরে। তাহলে এই গেইন রেশিও বের করার সূত্র কি এটা আমরা আগে বলবো। তাহলে গেইন রেশিও ইকুয়ালস নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। আমরা অ্যাডমিশন অধ্যায়ে সেখানে একটা রেশিও দেখছিলাম হচ্ছে স্যাক্রিফাইজিং রেশিও। স্যাক্রিফাইজিং রেশিও ছিল এর উল্টা, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ওখানে নতুন পার্টনার নেওয়ার কারণে কারো যদি লাভের অংশ কমে যায়, তাহলে এক্সিস্টিং শেয়ার পার্টনাররা যতটুকু স্যাক্রিফাইস করলো ওইটা ছিল স্যাক্রিফাইজিং রেশিও বের করার সূত্র। আর এখানে এক্সিস্টিং কোনো শেয়ার হোল্ডার বা এক্সিস্টিং কোনো পার্টনার যদি চলে যায়, তাহলে রিমেইনিং পার্টনারদের মধ্যে কারো যদি লাভের অনুপাত বেড়ে যায়, তাহলে ওটা হচ্ছে গেইন রেশিও। আচ্ছা, তাহলে মনে করো আগে এ এবং সি তাদের রেশিও ছিল কত? 4:2, আর এখন নতুন রেশিও হচ্ছে 5:3। তাহলে কেউ গেইনার হচ্ছে কিনা আমরা যদি দেখি যে আগে এ কতটুকু পাইতো, সে 4, 3, 7, 2, 9, টোটাল হচ্ছে 9। এই 9 ভাগের 4 ভাগ পাইতো এ, আর এখন সে কতটুকু পায়? 5 আর 3 8, তাহলে 8 ভাগের 5 ভাগ। তাহলে এ এর গেইন হচ্ছে নিউ রেশিও হচ্ছে 8 ভাগের 5 ভাগ মাইনাস ওল্ড রেশিও হচ্ছে 9 ভাগের 4 ভাগ। তাহলে এ এর গেইন কত? এ এর গেইন হচ্ছে 8 নং 72। আমরা যদি লসাগু করি তাহলে 8 নং 5 নং 45 মাইনাস 4 32, 72 13। আর সি তার গেইন সি আগে পাইতো 9 ভাগের 2 ভাগ, 9 ভাগের 2 ভাগ, আর বর্তমানে পাবে 8 ভাগের 3 ভাগ। তাহলে 8 নং 72, 9 দুগুণে 18 মাইনাস 18 না 8 দুগুণে 16,
মাইনাস 3 নং, সরি আমরা উল্টা লিখছি, নিউ রেশিও হচ্ছে বর্তমানে সি এর 8 ভাগের 3 ভাগ, আর ওল্ড রেশিও হচ্ছে 9 ভাগের 2 ভাগ। তাহলে 8 নং 72, তো 9 3 নং 27 মাইনাস এই 9 72 মধ্যে যায় 8 ভাগ, 8 দুগুণে 16, 72 এর 11। তাহলে গেইন রেশিও সমান A/C হচ্ছে 13/11, কারণ নিচে 72 কাটা গেলে উপরেরটা থাকবে শুধু 13 এবং 11। তাহলে বের করার সূত্র হচ্ছে গেইন রেশিও ইকুয়ালস নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তো নিউ রেশিও আমরা পাইলাম এবং ওল্ড রেশিও পাইলাম, এখান থেকে আমরা গেইন রেশিও বের করলাম। আচ্ছা, কখন বের করব? যদি রিটায়ারিং পার্টনার এর মূলধনের সুনামের অংশ এক্সিস্টিং পার্টনারদের মূলধনের সাথে সমন্বয় করা হয়। এই জিনিসটা যখন আমরা অঙ্ক করব তখন আমরা বুঝতে পারবো রিটায়ারিং পার্টনার এর মূলধনের অংশ যখন এক্সিস্টিং পার্টনারদের মূলধনের সাথে, রিটায়ারিং পার্টনারের গুডউইলের অংশ যখন এক্সিস্টিং পার্টনারদের মূলধনের মধ্যে সমন্বয় করা হবে তখন এই গেইন রেশিওতে সমন্বয় করা হবে। এটা আমরা যখন অঙ্ক করব তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আরেকটা হচ্ছে এই গেইন রেশিও আমরা এই যে ক্যালকুলেশন করলাম, এটা কি সবসময় আমাকে বের করতে হবে কিনা? এটা সবসময় বের করতে হবে না। আমার যদি ওল্ড রেশিও এবং নিউ রেশিও একই রকম হয় তাহলে আর গেইন রেশিও বের করার প্রয়োজন হবে না। যেমন ওল্ড রেশিও ছিল 4:3:2 এবং এ এবং সি এর মধ্যে রেশিও ছিল 4:2। এখন নিউ রেশিও যদি এরকম হয় 4:2, যে এ বি সি যখন ছিল তখন ছিল 4:3:2, আর যখন এ এবং সি তারা দুইজন রইল বিজনেসে, তারা তাদের প্রফিট রেশিও করলো 4:2। অর্থাৎ আগে এ 4 ভাগ পাইতো, সি 2 ভাগ পাইতো, এখনো এ 4 ভাগ পাবে, সি 2 ভাগ পাবে। আগে এ 4 টাকা পাইলে সি পাইতো 2 টাকা, এখনো এ 4 টাকা পাইলে সি পাবে 2 টাকা। তাহলে ওল্ড রেশিও এবং নিউ রেশিওর মধ্যে কোনো পার্থক্য নেই। তো এরকম যদি হয় সিচুয়েশন তাহলে আমাদের আর গেইন রেশিও বের করার প্রয়োজন নেই। কিন্তু যদি ওল্ড রেশিও এবং নিউ রেশিওর মধ্যে পার্থক্য থাকে তাহলে আমাদের গেইন রেশিও বের করতে হবে এবং সুনামের সমন্বয় করার সময় এটা আমাদের কাজে লাগবে। তাহলে আমরা আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা সুনামের অ্যাডজাস্টমেন্টগুলো দেখব, কারণ আমরা কিন্তু গত ক্লাসেও বলেছি, মানে গত অ্যাডমিশন অধ্যায়েও বলেছি যে সুনামের হিসাব রক্ষণ এটা একটা বিস্তারিত বিষয়। যদিও রিটায়ারমেন্টের ক্ষেত্রে এইটা তোমাদের অনেকটাই সহজ মনে হবে, কারণ অ্যাডমিশনের অধ্যায়ের সাথে এইটার অনেকটাই মিল আছে। তারপরেও আমরা এই বিষয়গুলো একটু বিস্তারিতভাবে নেক্সট ক্লাসে দেখব। আশা করি তোমরা ভালো থাকবা এবং চেষ্টা করবা নেক্সট ক্লাসের আগেই এই বইটা সংগ্রহ করে নেওয়ার জন্য, যাতে তোমরা খুব সহজেই ক্লাসগুলো বুঝতে পারো এবং তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।